আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি ইমাম হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের দাবিতে লন্ডনে প্রবাসীদের মানববন্ধন, বাংলাদেশে শিক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান। স্পেনে বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গে বাংলা কাগজের মতবিনিময়, প্রবাসে বাংলা গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা। এবং দেশে 9 দিনে 5 শিশু ধর্ষণ ও হত্যা, ক্ষোভ বাড়ছে জনমনে। রামিসা হত্যায় 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের দাবিতে লন্ডনে আলতাব আলী পার্কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের দাবিতে সোমবার পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সেক্রেটারি তামিম হোসেন খান ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী এর যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হান্নান। আজকের এই মানববন্ধন হচ্ছে বাংলাদেশের 70% মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। সেই 70% মানুষের বুটের রায়কে জুলাই সনদ বাস্তবায়ন করা এবং শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস দূর করা। আলতাব আলী পার্কে আজকে জড়িত হয়েছি হাদি হত্যার বিচার চাই এবং বাংলাদেশে যে জুলাইয়ের সনদের বাস্তবায়নের জন্য। আজকে আমরা এখানে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে, আপনারা সবাই অবগত রয়েছেন, বাংলাদেশে যে জুলাই শহীদদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় বসেছে, আমরা চাই এই জুলাই সনদ বাস্তবায়ন হোক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি ভাই হত্যার যারাই বর্তমান প্রশাসন এবং সরকার দলীয় যারাই জড়িত, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও কলামিস্ট অলিউল্লাহ নোমান। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, মুকুল, মুর্শেদ আহমদ খান, মোহাম্মদ আব্দুল হামিদ শিমুল, রায়হান আহমদ, রাহিদ আলী, মোহাম্মদ শাহাবুদ্দিন, জামাল উদ্দিন আহমদ, আশরাফুল ইসলাম, নোবেল, মাওলানা নিজামুদ্দিন, মাওলানা মামুনুর রশিদ, হেলাল আহমদ, অলিউর রহমান, মোহাম্মদ সাবিদ মিয়া, আবুল কালাম আজাদ, ফাহাদ আহমদ, নিশাত, আব্দুল হালিম, জাকুয়ান আহমদ, মোহাম্মদ আমিনুর রহমান, শরীফ আহমেদ, মুর্শেদ, হেলাল আহমদ, আমিনা বেগম, নাদিয়া ফাতেমা ও আরো অনেকে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। লন্ডনে সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, পূর্ব লন্ডনের মক্কা গ্রিল রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি আব্দুল হায়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর হাবিব আলীর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সাদিপুর ইউনিয়নের বন্যাকালীন সময়ে সর্বসাধারণের জন্য নবনির্মিত একটি কবরস্থান চলতি বর্ষা মৌসুমে মৃত ব্যক্তিদের দাফনের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও আগামী 14 সেপ্টেম্বর 2026 সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী কমিটির নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সভায় শাহজাহান আহমেদকে প্রধান করে এবং শাহ শওকত আলী ও শাহজাহানা আলী মেম্বারকে সদস্য করে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। স্পেনে সফররত বাংলা কাগজের চেয়ারম্যান আব্দুল আজাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, বাংলা কাগজ পাঠক ফোরাম বার্সেলোনার উদ্যোগে একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বার্সেলোনার বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বাংলা গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বার্সেলোনার প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য তুতিউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা কাগজের স্পেন ব্যুরো প্রধান আফাজ জনি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন সহ স্থানীয় কমিউনিটির নেতা শফিউল আলম শফি, মনোয়ার পাশা, শিপুল আহমেদ নিয়াজি, জসিমউদ্দিন, লুৎফর রহমান সুমন, রফিক উদ্দিন, আব্দুল আলিম ও আব্দুল আহাদ সহ অনেকে। এবার বাংলাদেশ প্রসঙ্গ।
গত 9 দিনে দেশে অন্তত 5 শিশু ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আর রাজধানীর মিরপুরে শিশু রামিসার মৃত্যুর মধ্য দিয়ে আবারও সামনে এসেছে ভয়ঙ্কর এই নির্মমতা। সমাজবিজ্ঞানীরা বলছেন এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সামাজিক, আইনি ও মানসিক সংকটের সম্মিলিত প্রতিফলন। তারা মনে করেন এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। যদিও আগামী 7 দিনের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। বাবা, তুমি কখন আসবে? আর কোনোদিন শোনা হবে না এই মধুর ডাক। রাজধানীর মিরপুরের পল্লবীর ছোট্ট একটি ফ্ল্যাটে এখন কেবলই নিস্তব্ধতা। 2 দিন আগেও যে ঘরে ছিল হাসি, পড়াশোনা আর বাবাকে ফোন করে অপেক্ষায় থাকা 7 বছরের রামিসা আক্তার, আজ সেই ঘর শোকাচ্ছন্ন। নরপশুর নির্মমতা আর হিংস্রতায় নিভে গেল ছোট্ট পবিত্র একটি ফুল। শুধু রামিসা নয়, দেশের বিভিন্ন প্রান্তে মাত্র 9 দিনের ব্যবধানে 5 শিশুকে হত্যার খবর মিলেছে, যার মধ্যে 4 জনকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এসব ঘটনাই পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। ঢাকার মিরপুর, সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সিগঞ্জে ঘটে যাওয়া এইসব ঐশাচিক অপরাধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার অঙ্গনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তহিদুল হক বলেন, সাম্প্রতিক সময়ে শিশুর প্রতি সহিংসতা বাড়ছে, যার বিভৎসতা ও হিংস্র রূপ খুবই ভয়ঙ্কর। আইনি প্রেক্ষাপট নিশ্চিত করার পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিকভাবে, একই সাথে ধর্মীয়ভাবে যে প্রতিবাদ এবং প্রতিরোধের ক্ষেত্রগুলো অতীতে আমাদের সমাজ ব্যবস্থায় কাজ করেছে, এই ব্যবস্থাগুলোকে আবার কিভাবে সক্রিয় করা যায়, শুরু করা যায়, সেই প্রচেষ্টাও আসলে গ্রহণ করা প্রয়োজন। কারণ অপরাধীদের অপরাধ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সামাজিক শক্তিও কিন্তু একটি বড় প্রতিরোধ শক্তি হিসাবে কাজ করে। না, আমি সেটা বলছি না, বিচার হয়ে। এদিকে চলমান পরিস্থিতিতে সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাইসা হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন 1 সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা আমাদের হাতে যতটুকু ছিল 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছিল। এর থেকে দ্রুততম সময়ে যদি বিচার করা হয়, তাহলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে। এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে বিচার হবে বলেও জানান আইনমন্ত্রী। একটা সমাজের জন্য এগুলো অত্যন্ত দুঃখজনক, ক্ষতিকর এবং ঘুণে ধরা সমাজ একটা, সেটা মনে করা যায়। এটা মানুষের মনুষ্যত্ব হারানোর একটা জায়গা। যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, এখানে সেই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা না দিতে পারি, সেটা একটা ব্যাড মেসেজ যাবে এবং আমরা ওই পথ দিয়ে আগাবো। এমন নির্দেশ আর তদন্ত প্রতিবেদনে ঝুলে আছে অসংখ্য শিশুর ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার। তবে এখন আর কোনো কালক্ষেপণ না করে দ্রুত বিচার হোক, এমনটাই সকলের প্রত্যাশা। সম্পন্ন করার জন্য বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। দেশে বাড়তে থাকা শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাকে ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল তার পোস্টে উল্লেখ করেন, এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিনের সামাজিক অবক্ষয়, দায়িত্বহীনতা ও মানবিক মূল্যবোধের পতনের কারণেই এমন অপরাধ বাড়ছে। শুধু আইন বা সরকারের উদ্যোগ দিয়ে এই সমস্যা মোকাবেলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন। এ বিষয়ে পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সমাজের সব মানুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে বাংলাদেশে মানবতার প্রতি গভীর নৈতিক দায়িত্ব হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফ্রান্সকোফোন পরিবেশে শান্তিরক্ষা বিষয়ক 2য় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অবস্থান ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বহুপাক্ষিকতার প্রতি অটল থেকে
বিশ্ব শান্তি রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা রেখেছে। একই সঙ্গে শান্তিরক্ষীদের নিরাপত্তা, নারীদের অংশগ্রহণ এবং শান্তিরক্ষা ব্যবস্থার সংস্কারে গুরুত্ব আরোপ করেন তিনি। ইউটিউব দেখে বদলে গেছে ভাগ্য। মাত্র 17 শতক জমিতে আঙুর চাষ করে সাফল্যের নতুন দিগন্ত খুলেছেন পাবনার ঈশ্বরদীর এক কৃষক। আধুনিক প্রযুক্তি ও প্রচলিত কৃষির সমন্বয় ঘটিয়ে তিনি এখন এলাকায় হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক। শুরুতে নানা শঙ্কা থাকলেও প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে সফলতার মুখ দেখেছেন এই কৃষক। নিয়মিত পরিচর্যা, সুষম সার প্রয়োগ ও আধুনিক সেচ ব্যবস্থাপনায় তার বাগানে এখন ঝুলছে থোকায় থোকায় রসালো আঙুর। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যে ভদ্রলোক এই বাগানটা করছে এবং সবাইকে উন্মুক্ত করে দিচ্ছে আসার জন্য, তাকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব দেখেই বদলে গেল ভাগ্য। মাত্র 17 শতক জমিতে চাষ করেই বাজিমাত। অবিশ্বাস্য মনে হলেও এমন এক রূপকথার জন্ম দিয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের অদম্য কৃষক হাসানুজ্জামান হাসান। যেখানে সবাই প্রচলিত ফসলের চেনা বৃত্তেই আটকে থাকে, সেখানে হাসান দেখিয়েছেন এক নতুন স্বপ্ন। মাটি, আবহাওয়া আর রোগবালাইয়ের শতশঙ্কাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্রেফ অনলাইনের আধুনিক তথ্য ও নিজের ইচ্ছাশক্তিকে পুঁজি করে তিনি ঘটিয়েছেন এই দৃশ্যমান রসালো বিপ্লব। শুরুর পথটা মোটেও মসৃণ ছিল না। বিদেশি ফল আঙ্গুর আদৌ কি বাংলাদেশের মাটিতে মিষ্টি হবে, এই প্রশ্ন আর দুশ্চিন্তা প্রতিনিয়ত তাড়া করে বেড়াতো হাসানকে। কিন্তু দমে যাননি তিনি। প্রচলিত ফসলের মাঠেই পরম যত্নে তৈরি করেন সারি সারি সবুজ আঙ্গুর লতা। নিয়মিত সুষম সার প্রয়োগ, আধুনিক সেচ ব্যবস্থাপনা আর সঠিক পরিচর্যার ফলে আজ সেই বাগানে ঝুলছে থোকায় থোকায় রসালো ও নজরকাড়া আঙ্গুর। ডিজিটাল যুগের প্রযুক্তিকে কাজে লাগিয়ে হাসানের এই অবিশ্বাস্য সফলতা এখন রূপ নিয়েছে এক জীবন্ত অনুপ্রেরণায়। প্রথম অবস্থাতে আমি এটা ইউটিউব থেকে নিয়ে আসছিলাম। আমি বাড়িতে ছাদ বাগানে দুটা গাছ নিয়ে আসছিলাম। ওই গাছে আমি একটু প্রতারিত হয়েছিলাম। ওটা চারা অ্যাকুরেট ছিল না, ওটা আঙ্গুরও ধরে নেই, আর আঙ্গুরটা সাদা, ওটা টক, ওটা ভালো না। আর আমাদের বাংলাদেশের মানুষ এক ধারণা যে বাংলাদেশের আঙ্গুর টক হয়, এটা ভুল ধারণা। 350 টাকা কেজি, আর বিক্রি প্রায় 15-20 হাজারের মতো হয়েছে। অল্প কিছুদিন থেকে শুরু করছি তো, আর মিনিমাম আর 2 লক্ষ টাকা হবে এরকম আশাবাদী। এখন যদি আল্লাহ পাক কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেয়, তাহলে আশা করা যায়। হাসানের এই অভাবনীয় সাফল্য দেখতে এখন প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ ও স্থানীয় কৃষকেরা। ডালপালা বেয়ে নামা আঙ্গুরের থোকা দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। এলাকার সাধারণ মানুষের চোখ চড়ক গাছ। এক সময়ের পরীক্ষামূলক ছোট বাগানটি আজ যেন এক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। হাসানের এই বাম্পার ফলন দেখে অনুপ্রাণিত হয়ে এখন আশেপাশের অনেক কৃষকই বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের স্বপ্ন বুনছেন এবং নিজেরাও এই সম্ভাবনাময় চাষাবাদে এগিয়ে আসার আগ্রহ দেখাচ্ছেন। যে ভদ্রলোক এই বাগানটা করছে এবং সবাইকে উন্মুক্ত করে দিচ্ছে আসার জন্য, তাকে অসংখ্য ধন্যবাদ। যে উনি কোনো কৃপণতা করে নাই বা বাইরেও রেখে দূর থেকে দেখায় নাই, একদম সরাসরি বাগানে নিয়ে এসে আমাদের খাওয়ায়ে টেস্ট করায় উনি কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে উনি উত্তর দিচ্ছে। প্রযুক্তি আর প্রবল আগ্রহ থাকলে যে কৃষিতেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই আঙ্গুর বাগান। হাসানের এই সাফল্যে দারুণ উচ্ছ্বাসিত স্থানীয় কৃষি বিভাগ। কারিগরি যে পরামর্শ আমরা তাদেরকে এটা দিয়ে যাচ্ছি, যেন তারা নির্বিঘ্নে এই আঙ্গুর চাষাবাদ করতে পারে, এবং আরো কিছু কিছু চাষি তারা এটা দেখে দেখে উদ্বুদ্ধ হচ্ছে, এবং আমরা তাদেরকে আশাবাদ ব্যক্ত করছি যে তাদেরকে আমরা কারিগরি যে সহায়তা সেটা আমরা দিয়ে দেবো। সরকারের এমন আশ্বাস আর হাসানের এই বাজিমাত নিশ্চিতভাবে দেশের কৃষিতে এক নতুন দিগন্তের সূচনা করল, যা আগামী দিনে হাজারো বেকার যুবকের ভাগ্য বদলের হাতিয়ার হতে পারে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক। কোরবানির ঈদকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে পশুর হাটগুলোতে দেখা দিয়েছে মন্দা পরিস্থিতি। সারি সারি গরু থাকলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে ব্যবসায়ীরা। খামারি ও ব্যবসায়ীদের দাবি, নতুন নিয়মকানুন, লাইসেন্সিং জটিলতা এবং প্রশাসনিক নজরদারি বেড়ে যাওয়ায় বাজারে প্রভাব পড়েছে। ফলে
ছোট ও প্রান্তিক খামারিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, এটা কুরবানির হাট, এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে। কুরবানি ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের গরুর হাটের বিভিন্ন ঘটনা এখন তুমুল আলোচনার জন্ম দিচ্ছে। হাটে কয়েকজন হিন্দু খামারি ও কৃষক যখন কোরবানিকে লক্ষ্য করে গরু বিক্রি করতে আসেন, তখন স্থানীয় কিছু মুসলিম যুবক তাতে সরাসরি আপত্তি জানান। কোনো রকম উত্তেজনা বা উগ্রতা না দেখিয়ে যুবকরা অত্যন্ত শান্তভাবে কৃষকদের বুঝিয়ে তাদের গরু সহ বাড়ি ফেরত পাঠিয়ে দেন। একটি ভিডিওতে দেখা যায় মুসলিম যুবকরা জড়ো হয়ে বলছেন যে হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র প্রাণী এবং গোমাতা বলে সম্বোধন করা হয়, তাই হিন্দুদের নিজেদের ধর্মীয় আবেগ ও বিশ্বাসের প্রতি সম্মান জানানো উচিত এবং এই হাটে তাদের গরু বিক্রি করা ঠিক নয়। এ সময় এক যুবককে বলতে শোনা যায়, তোমাদের গোমাতা নিয়ে তোমরা চলে যাও, এটা কোরবানির হাট, এখানে যে গরু কিনবে সে তার জন্যই কিনবে, তোমাদের মাতা তোমাদের ঘরে নিয়ে পুজো করো, এটা যদি তোমাদের মাতা হয় তবে কেন হাটে বেচতে এনেছো? বছরে আমাদের একটাই উৎসব, তোমরা তো বেঁচে চলে যাবে, পরে পুলিশ এসে আমাদের ধরবে, সরকার মানা করেছে, তাহলে তোমাদের গোমাতা তোমরা কেন বিক্রি করতে আনলে? বিভিন্ন অভ্যন্তরীণ সূত্র ও গণমাধ্যমের গভীর তথ্য বিশ্লেষণ করলে এই আপত্তির পেছনে অন্য একটি বড় কারণ এবং নিরাপত্তার গভীর শঙ্কা প্রকাশ পায়। বর্তমানে হিন্দু খামারিদের কাছ থেকে গরু কিনলে মুসলিম ক্রেতাদের রাস্তায় চরম আইনি জটিলতা ও অনাকাঙ্ক্ষিত বিপদে পড়তে হচ্ছে। বাস্তব চিত্রটি হলো, বাজার থেকে হিন্দু কৃষকদের কাছ থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে কট্টরপন্থী গোষ্ঠী বা নজরদারি করা উগ্র হিন্দু দলগুলো মুসলিম ক্রেতাদের পথ আটকাচ্ছে। তখন তারা অভিযোগ তুলছে যে হিন্দু খামারিদের ভুল বুঝিয়ে বা জোর করে তাদের গোমাতা কেড়ে আনা হয়েছে। অনেক সময় বৈধ রসিদ থাকা সত্ত্বেও মুসলিম ক্রেতাদের হেনস্থা, মারধর বা মামলার মুখোমুখি হতে হচ্ছে। মূলত এই ধরনের আইনি হয়রানি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে মুসলিম যুবকরা হিন্দু খামারিদের অনুরোধ করেছেন যেন তারা হাটে গরু না এনে নিজেদের ধর্মীয় ভাবাবেগ বজায় রাখেন। এতে করে একদিকে যেমন উগ্র গোষ্ঠীগুলোর উস্কানি ও মুসলিম ক্রেতাদের বিপদে পড়ার ঝুঁকি কমে, অন্যদিকে হাটে কোনো বিশৃঙ্খলা তৈরি হয় না। তবে এই কৌশলগত সিদ্ধান্তের অপর পিঠে জড়িয়ে আছে গ্রামীণ খামারিদের বেঁচে থাকার কঠিন লড়াই। হাটে এসেও গরু বিক্রি করতে না পেরে চরম অনিশ্চয়তায় পড়ছেন প্রান্তিক হিন্দু কৃষকরা। এক নারী খামারি বুক ফাটা আর্তনাদ করে জানান, ব্যাংকও স্বনির্ভর গোষ্ঠী থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে তিনি গরু পুষেছেন। এখন পাওনাদাররা বাড়িতে এসে ঋণের টাকার জন্য তাগাদা দিচ্ছে। গরুর প্রতিদিনের খাবার ও রক্ষণাবেক্ষণের খরচ জোগানোই যেখানে সাধ্যের বাইরে, সেখানে বিক্রি করতে না পারলে এই ঋণের বোঝা তারা কিভাবে শোধ করবেন এবং পরিবার নিয়ে কি খেয়ে বাঁচবেন তা ভেবে দিশেহারা তারা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো, আমি কি করে করব, চলো আমার বাড়িতে কি অবস্থা। অর্থনীতিবিদ ও বাজার বিশেষজ্ঞরা এই সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে রক্ষণাবেক্ষণের খরচ চালাতে না পেরে বাধ্য হয়েই গরিব কৃষকরা পশু বিক্রি করেন, কিন্তু আইনি জটিলতা আর নিরাপত্তার অভাবে এভাবে দেশের হাটে কেনাবেচা থমকে গেলে পশুর দাম এক ধাক্কায় পানির দরে নেমে যাবে। আর এই সুযোগে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো প্রান্তিক খামারিদের অসহায়ত্বের সুযোগ নিয়ে নামমাত্র মূল্যে পশু কিনে বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা মুনাফা লুটবে। একদিকে পরস্পরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা ও মুসলিম ক্রেতাদের আইনি নিরাপত্তা রক্ষা, অন্যদিকে প্রান্তিক হিন্দু খামারিদের পেটের দায় ও ঋণের বোঝা, এই দুইয়ের টানাপোড়েন আগামী দিনে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিকে এক বড় ধরনের দীর্ঘমেয়াদী সংকটের মুখে দাঁড় করিয়ে দিল। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। অস্ট্রেলিয়ায় বর্ষসেরা স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ডে মনোনীত বাংলা টিভির প্রতিনিধি মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক স্বীকৃতিতে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। অস্ট্রেলিয়ায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী ও বাংলা টিভির অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহ। নর্দার্ন টেরিটরি বর্ষসেরা স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড 2026-এ তিনি চিফ মিনিস্টারের বর্ষসেরা স্বেচ্ছাসেবক ক্যাটাগরিতে মনোনীত হন।
দীর্ঘদিন ধরে সামাজিক নেতৃত্ব, কমিউনিটির উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডের সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি এই স্বীকৃতি অর্জন করেন। সাংবাদিকতা, ব্যবসা, টকশো উপস্থাপনা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তার সম্পৃক্ততা প্রশংসিত হয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে। এর আগে করোনাকালীন সময়ে কমিউনিটির মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী টনি বার্কের কাছ থেকে কোভিড হিরো অ্যাওয়ার্ড লাভ করেন। মনোনয়ন প্রসঙ্গে মাসুম বিল্লাহ জানান, এই স্বীকৃতি তার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। তিনি ভলেন্টারিং এনটি নর্দার্ন টেরিটরি সরকার এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতেও আরও বেশি নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে সামাজিক ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন। কাতারে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল্লাহর দান রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, প্রবাসী অধ্যুষিত এলাকা নাজমা সুখ আল হারাজ এর বিপরীতে যাত্রা শুরু করে রেস্টুরেন্টে। প্রবাসী ব্যবসায়ী গোলাম মোর্শেদ ও এম এ সালামকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন স্বত্বাধিকারী ফারুক হাসান, ফারদিন হাসান ও ফারহান হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম মাওলা আকাশ, আকবর আল হোসাইন ও মুন্না খান ও সাদ্দাম হোসাইন। এ সময় বিশেষ দোয়া মোনাজাত ও ৩ শতাধিক প্রবাসীর মাঝে ফ্রি খাবার বিতরণ করা হয়। এটার মাধ্যমে এখানে কর্মসংস্থানও সৃষ্টি হলো, বাংলাদেশি একটা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠলো। আমরা তার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যেন আমাদের যত বাঙালি ভাই বন্ধু আছে যারা আছে সবাইকে আমরা সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করবো। আমাদের খাবারের মান আমরা উন্নত রাখবো ইনশাআল্লাহ। আশা করি আমাদের খানার মান এবং দাম দুটোটাই আমরা ধরে রাখতে পারবো। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলো আছে, যেমন আপনার পুরান ঢাকা কাচ্চি বিরিয়ানি, বাঙালি খাবারের সমারোহ থাকবে, আপনারা সবাই আসবেন। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের দাবিতে লন্ডনে প্রবাসীদের মানববন্ধন, বাংলাদেশের শিক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান। স্পেনে বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গে বাংলা কাগজের মতবিনিময়, প্রবাসে বাংলা গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা। দেশে 9 দিনে 5 শিশু ধর্ষণ ও হত্যা, ক্ষোভ বাড়ছে জনমনে। রামিসা হত্যায় 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী। এবং অস্ট্রেলিয়ায় বর্ষসেরা স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ডে মনোনীত বাংলা টিভির প্রতিনিধি মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক স্বীকৃতিতে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।